আপনি একজন রাজনৈতিক সরকার প্রধান হিসেবে, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু গেট থিংস ইন অর্ডার বাই ডিসেম্বর। ইউ গেট ইউর অ্যাক্টস টুগেদার। তো সুতরাং আমরা একটা রাজনৈতিক দল হিসেবে, আমাদের নেত্রী একজন রাজনৈতিক নেতা হিসেবে আরেকটি রাজনৈতিক দলের প্রতি বার্তা হচ্ছে যে আপনি ঘর গুছান, নয়তো সেই ঘর ভেঙে পড়বে। সুতরাং ডিসেম্বরটা হচ্ছে, আমরা মনে করি, যথেষ্ট পরিমাণ সময়। এখন সেই সময় বাড়বে কি কমবে সেই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। তবে একটি রাজনৈতিক দল হিসেবে আরেকটি রাজনৈতিক সরকারকে কোনো সময় না দিয়ে আমরা তাদের কাছে কিছু দাবি করব এবং সেই দাবি তারা দিতে পারবে, সেই প্রত্যাশা, সেই মানে আনরিজনেবল এক্সপেকটেশন তো আমরা করি না। বিকজ আমরাও তো একটা রাজনৈতিক সরকার পরিচালনা করেছি 15 বছর ধরে। তার আগে বঙ্গবন্ধু কন্যা 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো প্রায় 21 বছরের প্রধানমন্ত্রী, তিনি জানেন না রাষ্ট্র পরিচালনা করাটা কতটুকু কঠিন। তো সুতরাং সেই কঠিন অবস্থায় যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে তো সময় দেওয়ার প্রয়োজন আছে। সেটাই হচ্ছে বার্তা। প্রথমেই যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে একটা পলিটিক্যাল কনসেনসাস, রাজনৈতিক সমঝোতা। এই রাজনৈতিক সমঝোতার বিরোধী যে সমস্ত এলিমেন্ট থাকবে, রাজনৈতিক দল হিসেবে বর্তমান সরকারকে দায়িত্ব নিয়ে সেই সমস্ত উগ্রবাদী এলিমেন্ট গুলোকে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তারাই আপনাকে নিয়ন্ত্রণ করবে এবং তারাই আপনাকে পতন ঘটাবে। এই উপলব্ধিটা যদি এদের না আসে তাহলে সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে, এবং সেই বিপদে আওয়ামী লীগের ভূমিকা যদি কঠোর হয় এবং সহিংস হয়, তার দায় দায়িত্ব কিন্তু এদের ব্যর্থতার উপরেই বর্তাবে। বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী শুধু আওয়ামী লীগের সমর্থক নয়, আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগের কর্মীও বটে। এই বিশাল জনগোষ্ঠী যদি হাতে যার যা কিছু আছে তাই নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে, কোনো বাহিনী দিয়ে আপনি সেই জনগোষ্ঠীকে আটকে রাখতে পারবেন না। তো সুতরাং একটা হচ্ছে আইনি ঝুঁকি, জনগণের সামনে সেই আইনি ঝুঁকিটা একেবারে গৌণ। জাতির পিতা বঙ্গবন্ধুকেও কিন্তু পাকিস্তান সামরিক বাহিনী মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, কিন্তু তারা সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেনি, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। চৌধুরী নওফেল, প্রথম প্রশ্ন, শেখ হাসিনা এই যে বললেন যে আপনাদের মতো যে নেতারা নির্বাসনে আছেন তাদেরকে নিয়ে তিনি ফিরবেন, আপনারা তালিকা চূড়ান্ত করেছেন কারা কারা ফিরবেন দেশে এবং একসাথে ডিসেম্বরেই ফিরছেন? তাহলে এটা হচ্ছে অবশ্যই আমাদের একটা সাংগঠনিক কৌশল, যেই সাংগঠনিক কৌশলটা আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা আলোচনা করে সেই কৌশলটা নির্ধারণ করব। আমাদের যেই এই মুহূর্তে সবচেয়ে বড় যে লক্ষ্য সেটা তো হচ্ছে যে বাংলাদেশে একটি সার্বজনীন একটি জাতীয় ঐক্য যাতে করে গড়ে ওঠে। এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক্সক্লুড করে, তাদেরকে সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বিরত রেখে প্রতিষ্ঠানগুলোকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দিয়ে ভরপুর করে দেয়া, যে জিওপলিটিক্যাল ইকুয়েশন সমীকরণে বাংলাদেশকে অংশ গ্রহণ করিয়ে বাধ্য করে অংশগ্রহণ করিয়ে একটি অস্থিতিশীল যুদ্ধ থিয়েটারে পরিণত করার যেই রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, যেখানে উগ্র ধর্মবাদী রাজনৈতিক দলগুলো যেখানে বৃহত্তর জনগোষ্ঠীর যে ধর্মীয় অনুভূতি সেটাতে আঘাত দিয়ে ধর্মকে চরম অবমাননাকর এবং অপমানজনকভাবে ব্যবহার করে সমাজের যেই আমাদের যে সোশিও কালচারাল ফ্যাব্রিক সেটা ধ্বংস করার চেষ্টা করছে, সেগুলোকে আমরা আবারও সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বঙ্গবন্ধুর কন্যার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আমরা দেখছি একটি হিলিং প্রসেস হিসেবে, একটি প্রসেস অফ রিকনসিলিয়েশন হিসেবে। এটা যে আরো অস্থিতিশীল করতে হবে দেশকে, বা আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যে বাংলাদেশে গিয়ে সেখানে এক ধরনের মানে সহিংস কার্যকলাপ করব, বিষয়টা কিন্তু একেবারেই ওরকম নয়। যদিও বা যারা সহিংসতার আশ্রয় নিয়ে আমাদের উপরে নির্যাতন করেছে, যারা মানুষ হত্যাকে বৈধতা দিয়ে ইনডেমনিটি দিয়েছে, দায় মুক্তি দিয়েছে, তাদের এখন মনে শঙ্কা জেগেছে যে আওয়ামী লীগ এসে সেখানে পুনরায় এই তাদের কাজগুলোর উপরে প্রতিশোধ নেবে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, আমরা বিচারহীনতার বিরুদ্ধে থাকবো এবং আছি। সুতরাং সেই লক্ষ্যে যেহেতু আমরা যাব, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান সমূহ আছে, আমাদের নাগরিক হিসেবে যে প্রত্যাশা যে বাংলাদেশ রাষ্ট্রটা তো শুধুমাত্র গুটি কয়েক রাজনৈতিক দল যেগুলো এখন রাষ্ট্র ক্ষমতায় আছে তারাই তো একমাত্র সরকারের সিদ্ধান্ত গ্রহণকারী নন, তারা সাংবিধানিকভাবে দায়িত্ব নির্বাচন পরবর্তীতে নিয়েছেন সঠিক, কিন্তু আইন এবং সংবিধান অনুসারে তো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তো স্বাধীন, তাই না? আমাদের বিচার বিভাগের স্বাধীন হওয়ার কথা ছিল, তারা কতটুকু সেই স্বাধীনতা চর্চা করবে? আমাদের বাহিনীগুলো, আমাদের যে ডিসিপ্লিন ফোর্সেস, পুলিশ বাহিনী,
বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, যেই বাহিনীগুলোকে দিয়ে এখন রাষ্ট্রীয়ভাবে আমাদের উপরে দমন পীড়ন নির্যাতন করা হচ্ছে, তারা কতটুকু বৈধ সীমারেখার মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করবে নাকি রাজনৈতিক দমন পীড়নে তারা অংশগ্রহণ করবে, সেই বিষয়গুলো তো এখনো আমাদের মানে সেগুলোকে ভেবেই আমাদের কৌশলটা নির্ধারণ করতে হচ্ছে। তো সুতরাং আপনি যদি প্রশ্নটা করেন যে আমরা কাদের আস্থায় যাচ্ছি বা কাদের, আমাদের আস্থার জায়গাটা একটাই, সেটা হচ্ছে দেশের জনগণ। দেশের জনগণ চায় এই যে সহিংসতার রাজনীতি, এই যে অস্থিতিশীলতার রাজনীতি, এই যে আমাদের বিশ্ব শক্তির মধ্যে দাবার গুটি হিসেবে নিজেদেরকে রেখে ক্ষমতায় থাকার রাজনীতি, এগুলো থেকে মুক্তি দিয়ে দেশের মানুষকে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সাধারণ মানুষের যে আইন শৃঙ্খলা যে প্রত্যাশা, সেটাকে নিশ্চিত করে একটা স্টেবল দেশ তাদের প্রত্যাশা। তাদের এখানে ওই ওয়ার থিয়েটারে অংশগ্রহণ হওয়া আর ওই নানান পাওয়ার হাংরি যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের খেলায় মাতার ইচ্ছে আর নেই। এই খেলা তারা দেখেছে, তারা এই চরম ভাঁওতাবাজি দেখেছে, প্রতারিত হয়েছে। জুলাইকে আমরা বলছি যে নৃশংস প্রতারণার মাস। যেই প্রতারণা শুরু হয়েছে চাকরির টোপ দেখিয়ে, শেষ হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার মাধ্যমে। সেই প্রতারণার বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক অবস্থা। কিন্তু যারা বলছেন যে আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনি আসলে একরকমের মানে স্টান্টবাজি করছেন, রাজনৈতিক স্টান্টবাজি করছেন, প্রায়শই দেশে ফিরবেন বলে এবং সর্বশেষ ডিসেম্বরে ফিরবেন বলে, এবং তারা বলছেন যে মানে কর্মীরাই কেন বিমানবন্দরে চলে আসবে তাকে স্বাগত জানাতে এই ঝুঁকি নিয়ে, আর নির্বাসিত নেতারাই বা তার সাথে ফিরবেন কেন? কারণ মহিবুল হাসান চৌধুরী নফেল, আপনার কথাই যদি বলি, নিশ্চয়ই মানে একাধিক হত্যা মামলা তো আছে, আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলাও আছে, মানে তার মানে আপনার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের মামলাও আছে। তো সেসব মানে এবং আপনাদের যেসব মন্ত্রীরা, সাবেক মন্ত্রী এবং নেতারা যারা গ্রেফতার হয়েছেন তারা তো 2 বছরে জামিন পান নাই, নেতাকর্মী কেউই পান নাই। তো তাহলে মানে আপনারা ফিরবেন কেন আপনাদের নেত্রীর কথায়? দেখুন, আমরা আবারও বলছি, আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা ফিরবো। আমরা তো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর একটা আস্থাশীল এবং জনগণের উপর আস্থাশীল। জনগণের প্রতিক্রিয়াটার বিষয়ে আমাদের যে আত্মবিশ্বাস আছে সেটার উপরে নির্ভর করে আমাদের দেশে ফিরতে হবে। এবং দেশে ফেরাটার জায়গাতেই যদি আসি, আমাদের কিন্তু খুব কম সংখ্যক, আবারও বলছি, আমাদের খুব কম সংখ্যক নেতৃবৃন্দই কিন্তু নিষ্কৃতি পেয়েছে আত্মগোপনে গিয়ে। বেশিরভাগ নেতাকর্মী কিন্তু আমাদের কারাগারে। তো সুতরাং তাদেরকে মুক্ত করাটা হচ্ছে এখন আমাদের অন্যতম লক্ষ্য। কারণ দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডিয়ামের সদস্য থেকে শুরু করে একেবারে পার্টির একটা বিশাল অংশ, সেন্ট্রাল কমিটির, তারা কারাগারে আছে। অল্প কিছু মানুষ সেখানে আত্মগোপনে দেশের ভেতরে আছে, আর কিছু বিদেশে নির্বাসনে গিয়েছে, কেউ রাজনৈতিক আশ্রয় পেয়েছে, কেউ চেয়েছে, তাই না? তো এর মধ্যে আমাদের একটা কৌশল থাকবে। আমরা প্রথমত হচ্ছে আমাদের হোমগ্রাউন্ড লিডারশিপ, সেটাকে মুক্ত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যে হোমগ্রাউন্ড লিডারশিপকে আগে আমাকে মুক্ত করতে হবে। দেশের ভেতরে আমাদের নেতাকর্মীরা যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছে সেটা থেকে তাদেরকে মুক্ত করতে হবে, এবং সেটা থেকে মুক্ত করার জন্য আমাদের কৌশলের, এটা আমাদের নেত্রীর যাওয়া, নেত্রীর সাথে কারা যাবেন, কি প্রক্রিয়ায় আমরা সেই প্রতিরোধটা করব, সে কি প্রক্রিয়ায় আমরা বিচার বিভাগকে ফেস করব, কি প্রক্রিয়ায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আস্থার জায়গায় নেব, যে তারা যাতে করে আরো বেশি নির্যাতন, ধ্বংসাত্মক কার্যকলাপ উৎসাহ না দিয়ে বরঞ্চ যারা মানে তাদের সহকর্মীদেরকে হত্যা করেছে, এই যে দেখবেন সেনাবাহিনীর অফিসার যারা গভর্নমেন্টের অর্ডারে কাজ করেছে তাদেরকেও এখন কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, তাদেরও বিচার করছে, তারা কিন্তু জাস্ট অর্ডার পালন করে।